ডক্টর সানসিলা জেবিন প্রিয়াঙ্কা তিনিও বলেছেন যে কেউ নির্বাচিত হোক, আমরা সবাই মিলে কাজ করতে চাই। চিকিৎসা পেশাকে পাশে রেখে তিনি রাজনৈতিক ময়দানে এসেছেন, এটাও আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। 5টা মামলায় গ্রেপ্তার হয়েছিলাম। কারা জীবন কেমন থাকবে এটা তো অবশ্যই কষ্টের। যে অবস্থায় গুম ছিলাম সে অবস্থায় খুব প্যাথেটিক বিষয় ছিল। দল মত ধর্ম বর্ণ থাকবে না। যারা আমাদের এই সুযোগ সুবিধার আওতার বাইরে থাকবে তারা আমাদেরকে ভোট দিক অথবা না দিক, আমরা তো এখন মানুষের কাছে যাচ্ছি, বা বলা যায় যে প্রত্যেকটি গ্রাম মহল্লা ভোট কেন্দ্রের আশপাশ সকল জায়গায় আমরা যাচ্ছি, এবং একই সাথে বিভিন্ন স্টেক যারা আছে সমাজের, যেমন ধরুন যে শিক্ষক, ব্যবসায়ী বা এরকম বিভিন্ন শ্রেণী পেশার লোক যারা আছেন তাদের সাথে মিশছি, কথা বলছি, এবং আমরা কি করতে চাই এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে মত বিনিময় করছি। আলহামদুলিল্লাহ সবাই উইলিংলি আমাদেরকে অ্যাকসেপ্ট করছেন এবং আমাদের ব্যাপারে তারা পজিটিভ। একই সাথেও আমরা কিন্তু নারীদের সাথেও বসছি, আবার অমুসলিমদের সাথেও বসছি, অর্থাৎ বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন বর্ণের লোক, সবার সাথেই আমরা বসছি, এবং সবাই আমাদেরকে এবার ব্যাপকভাবে এগিয়ে দিচ্ছেন বা সারা আছে। আমরা আশাবাদী। এই আসনটা তো আসলে আমরা দীর্ঘদিন ধরেই আবাদ করছি, আমরা দীর্ঘদিন কাজ করছি এখানে। শহীদ কামারুজ্জামান, যিনি জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি এই আসনে দাঁড়িপাল্লার ব্যানারে দীর্ঘদিন নির্বাচন করেছেন। বলা যায় যে তার এই কাজের যে ধারাবাহিকতা জামাত ইসলামী এখনো পর্যন্ত রক্ষা করে আসছে, এটার একটা রেজাল্ট আমরা এবার পাবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত তো আমরা পরস্পর উভয়ই মানুষের কাছে যাচ্ছি, আসছি, ঘোরাফেরা করছি, কথা বলছি। আমরা একসাথেও বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, বিভিন্ন চ্যানেলের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেছি। আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি আছে, বা বলা যায় যে শেরপুরে এই রাজনৈতিক সহাবস্থান পরিবেশ যেটা আর কি, বিগত দিনে তো একটা গ্যাপ ছিল, এখন এটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আবার একসময় তো আমরা তো একসাথে জোটগতভাবে ইলেকশন করেছি, কিন্তু শেরপুরে জামাত ইসলামীর প্রার্থী ছিলেন শহীদ কামারুজ্জামান, কিন্তু বিএনপি সবাই আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করেছি। সুতরাং এখন আসলে সেই অর্থে বড় ধরনের কোনো সংকট হবে না বলে আমি মনে করছি। ডক্টর সানসিলা জেবিন প্রিয়াঙ্কা তিনি তো ডক্টর, তিনি মানুষের জন্য এমনিতেই তো সেবায় নিয়োজিত, এবং তিনি চিকিৎসা পেশাকে পাশে রেখে তিনি রাজনৈতিক ময়দানে এসেছেন, এটাও আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। মানুষ ফিল করছেন তাকে। এখন যদি তিনি এমপি হন তাহলে হয়তো তার একটা বড় ধরনের সাপোর্ট শেরপুরবাসী পাবে। আমাদের যে পরিকল্পনাটা, আমরা একটা প্ল্যান করেছি যে শেরপুরের মেডিকেল সেক্টরটা, বা বলা যায় যে হেলথ সেক্টরটা খুবই ক্ষতিগ্রস্ত। এখানে একটা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, কিন্তু মানের দিক থেকে একেবারেই নিচের, খুবই লো গ্রেডের একটা হসপিটাল এখন আছে। সেবা কোনো দিক থেকেই পাওয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। এমনকি লোকেরা হয়রানির শিকার হয়, এরকম আছে আর কি। এখানে একটাই জবাব দেন ওনারা যে লোকবল সংকট। আমি মনে করছি যে এই হসপিটালটাকে প্রথমত স্বয়ংসম্পন্ন করা, এবং গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন সেটাকে পরিপূর্ণ করার জন্য পর্যাপ্ত লোকবল নিয়োগ করা, বিশেষ করে পর্যাপ্ত ডক্টর, পর্যাপ্ত নার্স, অন্যান্য কর্মকর্তা সব নিয়োগ করা, এবং প্রত্যেকটা উইংসকে সচল রাখার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে আমার পরিকল্পনা আছে। আর আমি এর সাথে একটা বড় ধরনের কাজ যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো আমাদের যে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, এগুলোতেও কিন্তু একটা বিরাট বড় ধরনের সুযোগ রয়েছে। সেই স্বাস্থ্য কমপ্লেক্স এবং আমাদের সদর হাসপাতালটার সাথে একটা রেফারেল কানেক্টিভিটি যেটা আর কি, সেটা আমি তৈরি করতে চাচ্ছি, যাতে একজন রোগী গ্রাম থেকে কোনো সেবার ঘাটতি হয়েছে তিনি সরাসরি রেফারেল সিস্টেমে সদর হাসপাতালে আসতে পারেন। এবং আমার এটাও আগ্রহ আছে যে এই হসপিটালটাকে 250 শয্যা থেকে শয্যা বৃদ্ধি করে 500 পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা, এ ব্যাপারেও আমার উদ্যোগ রয়েছে। পাশাপাশি আমি আমার পরিকল্পনায় রেখেছি যে এখানে স্বতন্ত্র একটি মেডিকেল কলেজ স্থাপন করতে পারলে, মেডিকেল কলেজের স্যাংশন আসলে শেরপুর কেন্দ্রিক একবার হয়েছিল, সেটা অন্য জেলায় চলে গেছে। এখন আমরা শেরপুরে আলাদা করে মেডিকেল কলেজ করা যায় কিনা, এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, শিক্ষিতরা যারা আছেন, ডক্টর যারা আছেন, তাদের সাথে আলাপ করছি। আমরা মতামত নিয়ে আমরা একটা ফাইনাল ডিসিশনের দিকে যাবো ইনশাআল্লাহ, আমাদের পরিকল্পনায় সন্নিবেশিত করার জন্য। শেরপুরে আসলে সংকট, সবই সংকট। আপনি যেমনটা বললেন যে স্বাস্থ্যসেবা এটা একটা বড় ধরনের সংকট, তার চেয়েও বড় সংকট হচ্ছে শিক্ষার সংকট। আপনি হয়তো জানেন যে এখানে লিটারেসি রেট মাত্র 36% লিটারেসি রেট। এটা একটা বড় ধরনের সংকট, বা আমি বলবো যে এই শিক্ষার সংকটটাই সব জায়গায় পড়েছে। আমাদের এখানে একটা ভালো কলেজ নাই, সরকারি কলেজ আছে, সেটার পর্যাপ্ত অবকাঠামো নাই। কলেজের অধ্যক্ষ তিনি আশঙ্কা করছেন যে যে অবকাঠামো আছে সেখানে বিল্ডিং এত পুরনো যে কোনো সময় ধসে পড়তে পারে, এরকম সংকটও আছে। সেই জায়গা থেকে আমরা এই কলেজটাকে স্বয়ংসম্পূর্ণ করতে চাচ্ছি, এবং এখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেগুলো নাই সেগুলো আনতে চাচ্ছি, এবং যা আছে সেগুলো মাস্টার্স সহ নিশ্চিত করতে চাচ্ছি। এখনও কিন্তু সবগুলো ডিপার্টমেন্টে মাস্টার্স নেই।
একইভাবে মহিলা কলেজ আছে, সেটাকে আধুনিকায়ন করতে চাচ্ছে এবং স্বয়ংসম্পূর্ণ করতে চাচ্ছি। পাশাপাশি আমাদের একটা বড় পরিকল্পনা আছে যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা এখানে স্থাপন করতে চাই। আবার আমাদের যে ইউনিয়ন পর্যায়ে বা সকল পর্যায়ে স্কুলগুলো আছে, হাই স্কুলগুলো, মাদ্রাসাগুলো, সেগুলোর আধুনিকায়ন জরুরি। অনেক জায়গায় এরকম আছে যে সেখানে সায়েন্স আছে কিন্তু ল্যাব নাই, ল্যাব ফেসিলিটি নাই। আইসিটি সেন্টারের জন্য অনুমোদন আছে, উপকরণ সহ সব আছে, কিন্তু এটা ভবনের অভাবে এখানে তারা ব্যবহার করতে পারছে না। ছাত্র ছাত্রীদের কালচারাল ডেভেলপমেন্ট সহ মেন্টাল ডেভেলপমেন্টের জন্য মাঝে মধ্যে প্রোগ্রামাদি করা দরকার, কিন্তু অডিটোরিয়াম নাই, ভালো খেলার মাঠ নাই। অর্থাৎ স্কুলগুলো, মাদ্রাসাগুলোর অধিকাংশই জরাজীর্ণ এবং খুবই অনুপযোগী বলা যায় আর কি। অনেক প্রাচীন সিস্টেমে তারা চলছেন এখনও। এই জায়গা থেকে আমরা ওভারঅল ডেভেলপ করতে চাই এবং আমরা এই জন্য ফ্ল্যাগশিপ প্রোগ্রামও নিয়েছি। আমরা বলেছি যে আমরা শিক্ষা সাক্ষরতার হার 100% নিয়ে যেতে চাই, এরকম প্রোগ্রাম করেছি। এটা আমি বলেছি কিন্তু যে সাক্ষরতার হার কম, শিক্ষার হার কমের সব কিছুর উপর প্রভাব পড়েছে। যেমন আমাদের শেরপুরটা কিন্তু দরিদ্রতম একটা জেলা এবং আমাদের শেরপুর সদরটা সেটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অন্যতম আর কি। এবং আমাদের শ্রমিক আছে কিন্তু দক্ষ শ্রমিক নাই। আর একটা বড় দিক ছিল আমাদের ব্যবসায়িক সেক্টরে রাইস মিল, এটা একটা বড় ধরনের শিল্প ছিল ব্যবসার পাশাপাশি। এই জায়গাটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, এখান থেকে রিভাইভ করার জন্য কেউ কখনো উদ্যোগ নেয়নি। আমরা মনে করছি তাদের প্রণোদনা দিয়ে কীভাবে আগানো যায়, এক্ষেত্রে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। এবং আমাদের এখানে সবচেয়ে বড় সংকটটাই আমি বলি নাই, সেটা হচ্ছে চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি এবং বিশেষ করে দুর্নীতি। আমরা একটা স্বচ্ছ প্রশাসন টার্গেট করছি। এটি যদি আমরা এনশিওর করতে পারি, চাঁদাবাজ মুক্ত করতে পারি শেরপুরকে, ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য একটা ভালো স্পেস পাবে। আমি মনে করছি যে এই সুশাসনটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে শেরপুরের শিক্ষা যদি থাকে, স্বাস্থ্য যদি থাকে, তাহলে এমনিতেই শেরপুরটা ডেভেলপ হবে। রাজনৈতিক সহাবস্থানের জন্য আমরা অলরেডি আমাদের প্রতিযোগী প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, তিনিও বলেছেন যে যে কেউ নির্বাচিত হোক, আমরা সবাই মিলে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবেও সেটার ব্যাপারে আশাবাদী। এরকম আমি যদি ফেলও করি অথবা আমি পাশ করি, আমি আমার সবাইকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার স্পেস খোলা থাকবে, দরজা খোলা থাকবে। আবার আমাকে যে কোনো সময় যে কেউ পাবে। ইভেন আমি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট আমার একটা উদ্যোগও ছিল যে আমি আওয়ামী লীগের যিনি এমপি তার সাথে দেখা করতে চাই। যদিও আমি দেখা করতে পারি নাই, পরিবেশ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা ছিল আমাদের বিরুদ্ধে। আমি চেয়েছিলাম যে তার সাথে দেখা করে বলি যে আপনি এই এত দীর্ঘদিন এমপি আছেন, এখানে কেন উন্নয়ন করছেন না, অমুক সেক্টরটা আপনি কেন দেখছেন না। এরকম ইচ্ছাও কিন্তু আমার ছিল আর কি। অর্থাৎ আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। এজন্যই আমি এখন রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে মিশছি, সবার কথা শুনছি এবং সবার চিন্তা কি, আমার প্ল্যান সংশোধন করেছি অলরেডি কয়েকবার। আমার যে নির্বাচনী প্ল্যান, অগ্রাধিকার লিস্ট, সেটা কয়েকবার অলরেডি সংশোধন করেছি। মানুষ কী চায় এই মুহূর্তে, তরুণ প্রজন্ম কী চায়, যুবকরা কী চায়, জেনজিরা কী চায়, এইভাবে আমরা নারীরা কী চায়, অমুসলিমরা কী চায়, এগুলো কয়েক দফায় আমরা সাজিয়েছি, চেঞ্জ করেছি। তো আশা করছি যে ঐক্যবদ্ধভাবে আমরা শেরপুরটাকে গড়ার জন্য ভালো একটা স্পেস পাবো। 8-9 থেকে, তখন থেকে আমি ছাত্র শিবিরের সাথে সরাসরি জড়িত। এরপরে আমি ঢাকায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়েছি, সেখানেও জড়িত ছিলাম। এরপর রাজপথে বড় ধরনের আন্দোলন যেগুলো হয়েছে, যেমন 28 অক্টোবর বা মাদ্রাসা শিক্ষক পরিষদ শিক্ষা সংস্কার আন্দোলন, সেটাতে আমি অংশগ্রহণ করেছি। এরকম গণতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণ করেছি। পরবর্তীতে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় আমি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম শিবিরের। এরপরে ঢাকায় আসি, কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি MBA করি ঢাকায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বরত অবস্থায় এবং সর্বশেষ কেন্দ্রীয় সভাপতি হিসাবে 2022-এ দায়িত্ব শেষ করি। আমার 63টি মামলা ছিল এবং আলহামদুলিল্লাহ এখন তো সরকার পরিবর্তন হওয়ার কারণে প্রায় সব মামলাই খালাস হয়ে গেছে। আমি 5টা মামলায় গ্রেপ্তার হয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত অবস্থায় আমি ছাত্রলীগ, যুবলীগ দ্বারা নির্যাতনের শিকার হই এবং গ্রেপ্তার হই। পুলিশের গ্রেপ্তার করে আমাকে এবং সেই সময় একটি হত্যা চেষ্টা মামলায় আমাকে ঢোকানো হয়, যদিও পরবর্তীতে সেটাতে আমি খালাস পেয়ে গেছি। এরপরে আমি গ্রেপ্তার হয়েছি টাঙ্গাইলে। এটা হলো মার্চ ফর ডেমোক্রেসি একটা প্রোগ্রাম ছিল ঢাকাতে। সেই প্রোগ্রামে যাওয়ার পথে টাঙ্গাইল থেকে ট্রেনে করে আমরা যাচ্ছিলাম, সবাইকে একসাথে গ্রেপ্তার করে, সেই সময় গ্রেপ্তার হয়েছিলাম। এরপরে শেরপুরে আমি একটা A+ সংবর্ধনায় অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে সেখানে একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়। আর ঢাকাতে আমি বাড্ডাতে পারিবারিক একটা ইফতার আয়োজনে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করেন। আর সর্বশেষ আমি 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান,
সেই সময় গ্রেপ্তার হই। আমাকে কাউন্টার টেরোরিজম ইউনিট, যেটা সিটিটিসি, তারা আমাকে গ্রেপ্তার করে এবং 8 দিন গুম রাখে। পরবর্তীতে 6 আগস্ট গণ অভ্যুত্থানের পরের দিন আমি বের হই। কারাজীবন কেমন থাকবে, এটা তো অবশ্যই কষ্টের, বা বলা যায় যে জুলুম নির্যাতনের। স্বাধীনতা নেই, এটা একটা বড় ধরনের কষ্টের। আবার যখন যে অবস্থায় গুম ছিলাম, সে অবস্থায় খুব প্যাথেটিক বিষয় ছিল, যে মাথা কালো কাপড় দিয়ে বেঁধে রেখে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হ্যান্ডকাপ বেঁধে। এগুলো তো খুবই কষ্টের ছিল, অমানবিক ছিল। তবে এমনি কারাজীবন আমাদের কখনোই, আমরা যারা ইসলামী ছাত্র শিবির করেছি বা জামাত ইসলামী করি, তাদের জন্য কখনোই কারাজীবন খারাপ কাটেনি। আমরা তাসবিহ তাহলিল, পড়াশোনা এসবের মধ্যেই কাটাই, এরকম হয়েছে। আমি এক বাক্যে যদি বলি যে আমরা একটা উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুর চাই, এবং এই সমৃদ্ধির জন্য আমরা যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে সুশাসন, যদি দুর্নীতি থেকে মুক্ত করতে পারি আমাদের শেরপুরটাকে, চাঁদাবাজ মুক্ত করতে পারি, দখলদারিত্ব থেকে আমরা বের হতে পারি, তাহলে আমাদের এই শেরপুর অনুন্নত নানান দিক থেকে, এখানকার রাস্তাঘাট, অবকাঠামো যা যা আছে, কোনোটাই সেই অর্থে উন্নতি হয় নাই এবং বৈষম্য হয়েছে। যে এলাকাগুলো বিগত দিনে জামাত ইসলামীকে ভোট দিয়েছে, তাদের কোনো উন্নয়ন নাই, এবং দেখবেন যে একেবারেই রাস্তা বলতে কিছু না, এরকম হয়েছে আর কি। তো আমি একটা ইনসাফপূর্ণ সমাজের জন্য কাজ করছি, ইনসাফপূর্ণ শেরপুরের জন্য কাজ করছি, সেটা আমি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে এখানে আমার যে অগ্রাধিকার লিস্ট পরিকল্পনা রয়েছে, তাতে আমাদের এলাকার এমন কোনো ব্যক্তি থাকবে না, এমন কোনো সেক্টর থাকবে না, এমন কোনো দল, মত, ধর্ম, বর্ণ থাকবে না, যারা আমাদের এই সুযোগ সুবিধার আওতার বাইরে থাকবে। তারা আমাদেরকে ভোট দিক অথবা না দিক, সবাই আমার অধিবাসী হিসেবে, নাগরিক হিসেবে, আমার বন্ধু হিসেবে, ভাই হিসেবে, তাদের সবাইকে নিয়েই আমি কাজ করবো ইনশাআল্লাহ।